ওকে, আমাদের আজকের টপিক ভেক্টর ক্যালকুলাস। The first topic of vector calculus start with vector differentiation, এবং এটা লেকচার নোটটা নিয়েছি সম সিরিজের থেকে, সেকেন্ড চ্যাপ্টার বা চ্যাপ্টার 3, মোস্ট প্রবাবলি চ্যাপ্টার 2 অথবা চ্যাপ্টার 3। যাই হোক, দেখলেই বুঝতে পারবে সম সিরিজ। এখন আমরা একটু রিভিউ করি ক্যালকুলাস। ক্যালকুলাস আমরা পড়ে আসছি। Calculus start with the topic that was function, তাই না? এবং ফাংশনে আমরা অ্যানালাইসিস করেছি দুভাবে, একটা ছিল ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর একটা পার্ট ছিল ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো ডিফারেনশিয়াল ক্যালকুলাসে আমরা যেটা দেখতাম, ডেরিভেটিভ অফ দ্য ফাংশন, দেন তার রেসপেক্টে আমরা রেট অফ চেঞ্জ অফ কার্ভ অথবা ম্যাক্সিমাম মিনিমাম পর্যন্ত অনেক কিছু দেখে আসছি। আফটার দ্যাট কোশ্চেন অ্যারাইজ করলো যে ফাংশনের নিচে এবং এক্স অ্যাক্সিসের উপরে বাউন্ডেড বাই 2 পয়েন্টস, এই এরিয়াটা কি হবে। তো সেই এরিয়াটা বের করার স্বার্থে আমরা যেটা দেখেছিলাম সেটা ছিল আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাস। তাহলে ডিফারেনশিয়াল ক্যালকুলাস উইথ দিস অপারেটর ডি বাই ডিএক্স অপারেটর, ডিফারেনশিয়াল অপারেটর, আর ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমার ছিল উইথ দিস অপারেটর, ইন্টিগ্রেট অপারেটর। তার রেসপেক্ট আমরা ক্যালকুলাস কভার করে আসছি, তাই না? তোমরা এই দুইটা জিনিস আবার এই দুইটা পার্ট আসানুল্লাহতে এসে কোর্স করেছো না? ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস করেছো? জি স্যার। ওকে, ফাইন। এখন তাহলে আমরা দেখি, তাহলে ভেক্টর ক্যালকুলাস আমরা শুরু করতে চাচ্ছি। ভেক্টর ক্যালকুলাসের জন্য আমাদের দরকার হবে ভেক্টর ফাংশন। এখন একটা ছোট গল্প দিয়ে শুরু করি। গল্পটা হচ্ছে যে তোমার রুমের যদি স্পেস আঁকতে বলা হয়, যে তোমার রুমটা হচ্ছে 3D স্পেস, তুমি বসবাস করো এখানে। এখন তুমি একটা সুতা হাতে নিলে, এই রুমের এই কর্নারের সুতাটা বাঁধলে আরেকটা মাথা ফ্রি ভেরিয়েবল পয়েন্ট দিয়ে সেই মাথাটাকে ধরলে, দেন এই কর্নার থেকে এই সুতাটা যদি আমি যোগ করি তাহলে আমি একটা ভেক্টর পাই। তাহলে সেই ভেক্টরটা হচ্ছে আমার আর এক্স আই ওয়াই জে জেড কে। ভেক্টরটা নিশ্চয়ই এটা হবে, যেখানে আই জে কে হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ইউনিট ভেক্টর ইন 3D স্পেস। এখন আমি বললাম যে সুতাটাকে তুমি একটু 1 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করো, কিন্তু এই সুতাটাকে স্ট্রেট রেখে। তো তুমি সুতাটাকে 1 মিনিট পর্যন্ত একটু ঘোরালে, কিন্তু এই স্ট্রেট লাইনটা ঠিক থাকবে, সুতাটা টাইট থাকবে। তাহলে সুতার এই মাথাটা, যার নাম দিচ্ছি আমি এ, নিশ্চয়ই যদি আমি এখান থেকে শুরু করি এখানে ঘোরালে তুমি, তাহলে সুতার মাথাটা টাইমের রেসপেক্টে আসলে এক্স টাও চেঞ্জ হবে,
টাইমের রেসপেক্টে ওয়াইটাও চেঞ্জ হবে, টাইমের রেসপেক্টে জেডটাও চেঞ্জ হবে। সুতরাং তার প্রত্যেকটা বিন্দু টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে। তা এখন যদি আমি বলি যে হ্যাঁ সুতার এই পয়েন্টটা হচ্ছে এট টাইম টি, তাহলে তার পাশের পয়েন্টটা হবে, এই পয়েন্টটা হবে আর ভেক্টর ফাংশন টি প্লাস ডেল টি। ওকে, তাহলে এ থেকে বি পর্যন্ত যেতে সুতার জন্য সময় লাগলো আসলে কতটুকু সময়? ডেল টি সময়। তাহলে সুতার মাথাটা এ থেকে বি পর্যন্ত। তাহলে এই যে যেটা ছিল ভেক্টর, ফিক্সড ভেক্টর, সেটা হয়ে গেল এখন ভেরিয়েবল ভেক্টর। তার মানে আমি কি পেলাম? আর এই যে ফাংশন, and that is known as vector function R with respect to independent variable time t. Clear? তাহলে আমি ভেক্টর ফাংশন পেয়ে গেলাম, এবং জিওমেট্রিক্যালি it represents a space curve. তাহলে আমি কনক্লুশনে আসতে পারি যে R is a function of single variable হলে that will give me a curve. ভেক্টরটা যদি 2 ডাইমেনশনাল হয় তাহলে একটা প্লেনের উপরে একটা কার্ভ থাকবে, আর ভেক্টরটা যদি আমার 3 ডাইমেনশনাল হয় তাহলে কার্ভটা কোথায় আসবে? 3D তে, মানে স্পেসে। ক্লিয়ার? এখন যদি আমি এই মাথাতে যদি একটা পার্টিকেল রাখি, ধরি, এবং এই পার্টিকেলটা যদি এখান থেকে এই পর্যন্ত যায়, তাহলে পার্টিকেলের পজিশনটা আমি পাবো এই ভেক্টর ফাংশন দিয়ে, পার্টিকেলের ভেলোসিটিটা আমি পাবো এটা দিয়ে, পার্টিকেলের অ্যাক্সেলারেশনটা আমি পাবো তার ডাবল ডেরিভেটিভ দিয়ে। Am I clear? ওকে? Yes, sir. আচ্ছা, এখন যদি আমি দেখি যে ইন্টিগ্রাল ক্যালকুলাসে আমরা যখন ইন্টিগ্রেশনটা বের করতাম তখন আমরা কি করতাম, যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের যখন আবিষ্কার হয় তখন কিন্তু এই ফর্মুলাটা ছিল না, ইন্টিগ্রেশন a to b fx dx। তখন কিন্তু তারা বালুর মধ্যে এরকম কিছু রেক্টেঙ্গেল বানিয়েছিল, বিলো দ্য কার্ভ এরকম কিছু রেক্টেঙ্গেল বানিয়েছিল। তো এক একটা রেক্টেঙ্গেলের উইথ যদি ডেল এক্স হয় আর হাইট হবে এফ এক্স, তাহলে প্রত্যেকটা রেক্টেঙ্গেলের আমার ছিল এরিয়া ছিল হাইট ইন্টু উইথ। এখন একজন বানালো 10টা রেক্টেঙ্গেল, আরেকজন বানালো 100টা রেক্টেঙ্গেল, আরেকজন বানালো 1000টা রেক্টেঙ্গেল। তাতে কিন্তু অ্যাকুরেসি বাড়লো কিন্তু এক্সাক্ট হলো না। তখন বলা হলো যে হ্যাঁ রেক্টেঙ্গেলের সংখ্যা অনেক নাও। সেই অনেককে তারা ডিফাইন করলো লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 দিয়ে। যখন তারা এই অনেক ডিফাইন করলো তখন সেই পুরো সিম্বলটাকে তারা এই সামেশন উইথ লিমিট, এই পুরো সিম্বলটাকে তারা এই জিনিসটা দিয়ে রিপ্লেস করলো। ক্লিয়ার? ওকে, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে তারা যেটা করলো, তারা দুটা পয়েন্ট নিল। একটা পয়েন্ট ছিল টার্মিনাল পয়েন্ট, আর একটা পয়েন্ট ছিল ইনিশিয়াল পয়েন্ট, ডিভাইডেড বাই দ্য ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। তারপরে বলল দুটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স খুব কম নাও, এটাকে তারা বলল ডি এফ বাই ডিএক্স। ক্লিয়ার?
সিমিলারলি আমরা যদি এখন এই পার্টিকেলের মুভমেন্টটাকে চিন্তা করি তাহলে আমরা লিখতে পারি টার্মিনাল পয়েন্ট t plus del t minus initial point divided by the distance between এখানে টাইম বলা হলো যে লিমিট টাইমটা অনেক ছোট that will be dr by dt. Clear? স্যার একটা হোয়াইট পেজ লিখলে ভালো হতো, বোঝা যাচ্ছে না ওকে, লেখাটা। তাহলে আমরা একটা হোয়াইট পেজে চলে যাই, আমরা মাঝে মাঝে আবার এখানে আসবো যে ওকে। তাহলে আমরা দেখি যে আমাদের x y z অরিজিন, আমার এখানে আমি যদি স্পেসে একটা কার্ভ চিন্তা করি সি, তাহলে কার্ভের উপরে আমি একটা পয়েন্ট নিচ্ছি যে কোনো সময়ে টিতে, তার পাশের পয়েন্টটা নিচ্ছি টি প্লাস ডেল টি, এবং এই আর টি ইজ ইকুয়ালস টু এক্স টি আই ওয়াই টি জে প্লাস জেড টি কে, represents a vector function, এবং geometrically it gives me a curve in space. ওকে, এতটুকু আমাদের ক্লিয়ার ছিল। এখন আমি বললাম যে পার্টিকেলটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যেতে কতটুকু সময় গেল, বললাম ডেল্টি সময়। তাহলে আমি এখন এখানে লিখতে পারি যে পার্টিকেলের পজিশন at the terminal point, particular position at the initial point divided by the time difference. If I consider small time difference, then this will give me rate of change of the particle with respect to time. Clear? Provided এই শর্তে যে the limit exists. লিমিট যদি আমার না থাকে তাহলে তো আর dr by dt লিখতে পারবো না, পারবো? না স্যার। ওকে, তাহলে আমরা এখন যদি আমরা একটা এক্সাম্পল দেই, সে আমার একটা পার্টিকেল, সে আমার হলো সে এক্সটি জায়গায় লিখলাম e টু দি পাওয়ার টি, ওয়াইটির জায়গায় লিখলাম সে সাইন টি, আর জেডটির জায়গায় লিখলাম সে টি স্কয়ার কে। তাহলে আমি যদি বলি যে একটা পার্টিকেলের মুভমেন্ট ইজ ডিফাইন্ড বাই দিস ভেক্টর ফাংশন, দেন আমি যদি বলি হোয়াট উইল বি মাই dr বাই ডিটি, তাহলে কিন্তু আমি এটা দিয়ে বের করতে পারবো, কিন্তু এটা ছিল আমার ডেফিনেশন। তো ডেফিনেশন দিয়ে আমরা বের না করে আমরা ফর্মুলা দিয়ে বের করি, তাহলে আমরা এটাকে লিখতে পারবো dx বাই ডিটি I plus dy by dt into j plus dz by dt into k, এটা যেহেতু RT, তাহলে আমার এই অংশটা হচ্ছে আমার আসলে xt, আর এই ফাংশনটা হচ্ছে স্কেলার ফাংশন yt, এবং এই ফাংশনটা হচ্ছে আমার zt। তাহলে আমি কি পাচ্ছি, e টু দি পাওয়ার টি আই প্লাস cos t j প্লাস টুয়াইস টি কে, তাহলে এটা পাচ্ছি আমি dr বাই ডিটি। এখন যদি আমি তোমার কাছে জানতে চাই যে টি যেহেতু রান করে সে শুরু থেকে 1 মিনিট পর্যন্ত,
তা আমি যদি তোমার কাছে জানতে চাই যে ফাইনাল পজিশন যেখানে টি এর ভ্যালু 1 at t equals to 1 পার্টিকেলের ভেলোসিটি কত ছিল, তাহলে তুমি এখানে টি এর মান 1 বসিয়ে দাও, তাহলে তুমি কি পাও, e to the power 1 I plus cos 1 into j plus 2k. That is the velocity vector for the particle. এখন যদি তুমি তার স্পিড জানতে চাও, পার্টিকেলের ভিতরে স্পিড কত ছিল at t equals to 1, তাহলে সেটা কি হবে, স্কোয়ার রুট অফ e স্কোয়ার প্লাস cos 1 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। Am I clear? স্যার এটা বুঝলাম না যে রুট ওভার ই স্কয়ার প্লাস এটা কেন বললেন আবার একটু। কারণ ভেলোসিটি যে ভেক্টর, ভেলোসিটিটা কি, t equals to 1 এ কি ভেলোসিটি ভেক্টর, আমরা ভেলোসিটি কি লিখি, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ভেক্টর। একটা ভেক্টরের ম্যাগনিটিউড আমরা কিভাবে বের করি, স্কয়ার রুট অফ v1 স্কয়ার v2 স্কয়ার প্লাস v3 স্কয়ার। একটা ভেক্টরের ম্যাগনিটিউড কিভাবে বের করি, ইয়েস স্যার বুঝেছি। ইয়েস তাহলে ভেলোসিটির ম্যাগনিটিউড আসলে কে, গাড়ির স্পিড না? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম যে ভেলোসিটি। এখন যদি বলি যে এই পয়েন্টে গাড়ির অ্যাক্সেলারেশন কি ছিল, তাহলে তুমি কি করবে, এটাকে তুমি কি করবে, আরেকবার ডিফারেন্সিয়েট করবে না? ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, অ্যাক্সেলারেশন স্যার। অ্যাক্সেলারেশন আসবে। তাহলে তুমি একটা প্লেনে চড়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছ, মনে করো তোমার টাইম ট্রাভেল করছে একদিন, এটা মনে করো ডে, 1 ডে। তা আমি যদি বলি যে তোমার স্পেস কার্ভটা, প্লেনের পথটা কি, তুমি বলবে যে স্যার এই পথটা, এই পথটা রিপ্রেজেন্টেড বাই কি, দিস ফাংশন। আমি বললাম যে এই ফাংশন। তাহলে আমি যদি বলি যে 12 ঘন্টা পরে প্লেনের ভেলোসিটি কি ছিল, তাহলে তুমি এখানে টি এর মান কত বসাবে, হাফ। কি বসাবে না? বুঝো নাই? একদিনের অর্ধেক কত, 12 ঘন্টা না, মানে হাফ ডে না? জি স্যার। ক্লিয়ার এখন? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা পাচ্ছি যে পজিশন, তাহলে আমরা বুঝলাম যে পজিশন ভেক্টর ফাংশন উইথ রেসপেক্ট টু টাইম, সেটা এখন যদি আমরা ভেক্টর ফাংশনটাকে টি না দিয়ে যদি যে কোনো প্যারামিটার ইউ দেই, তাহলে আমি লিখতে পারি এক্স ইউ আই ওয়াই ইউ জে প্লাস জেড ইউ কে। টি ক্যান বি, টি ইজ এ প্যারামিটার, ওকে। তো ইউ যদি আমার টি হয়, তাহলে এই ভেক্টর ফাংশন দিয়ে ব্যবহার করে আমি কি পাবো, ভেলোসিটি অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল। আর ইউ সমান যদি আমার আর্ক লেন্থ হয়, আর্ক লেন্থ বুঝো, আর্ক লেন্থ কি, বৃত্তচাপের জি লেন্থ, স্যার। তারের দৈর্ঘ্য আর্ক লেন্থ, তাই না? আর্ক হচ্ছে বাঁকা তার, তারের দৈর্ঘ্য হচ্ছে আর্ক লেন্থ, আর এতটুকু দৈর্ঘ্য হচ্ছে তারের ছোট আর্ক লেন্থ। ওকে, তাহলে ইউ যদি আর্ক লেন্থ হয়,
সেই ক্ষেত্রে আমরা তাহলে ইউ হচ্ছে প্যারামিটার, কখনো আমরা ইউ কে টাইম ধরবো, কখনো আমরা ইউ কে আর্ক লেন্থ ধরবো আর্কের কার্ভেচার বের করার জন্য, অথবা রেডিয়াস অফ কার্ভেচার বের করার জন্য, অথবা রেডিয়াস অফ কার্ভেচার বের করার জন্য। এখন আমাকে বলো তো, একটা সার্কেল উইথ রেডিয়াস 1 তার আর্ক লেন্থ কত হতে পারে? আর্ক লেন্থ কত থেকে কত ভেরি করে? 0 to 2 pi 2 পাই। ওকে, তাহলে এখন দেখো তুমি যে এইখানে যদি আমি বলি যে সার্কেলের এই পয়েন্টে তার বক্রতা কত, কার্ভেচার কত, এবং রেডিয়াস অফ কার্ভেচার কত, বলতে পারবে? এটা রেডিয়াস যদি 1 হয় তার কার্ভেচার কত হবে? ওকে, 1/1, ঠিক আছে। কিন্তু এটা কনস্ট্যান্ট, সার্কেলের জন্য এটা কনস্ট্যান্ট, কিন্তু যে কোনো কার্ভের জন্য কি বক্রতা এই পয়েন্টে কার্ভেচার আর এই পয়েন্টে কার্ভেচার কি এক? বলতো, বক্রতা কি একরকম? নো স্যার। না। সুতরাং আমরা এই জাতীয় জিনিসগুলি মেজার করার জন্য, আমরা যদি কংক্রিট ওয়েতে মেজার করতে চাই, তখন আমাদের এই ভেক্টর ফাংশন জানা দরকার। তুমি যখন আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে গেট দিয়ে ঢুকো, তো গেট দিয়ে ঢুকলে তুমি তোমার রুমে যাচ্ছ, তো গেট এখানে, তুমি প্রথমে এক্স অ্যাক্সিস ডিরেকশনে হাঁটলে, তারপরে ওয়াই অ্যাক্সিস ডিরেকশনে হাঁটলে, তারপরে তুমি জেড অ্যাক্সিস ডিরেকশনে লিফট দিয়ে তোমার রুমে গেলে। ওকে, তাহলে তুমি যখন রুমে যাচ্ছ, তোমার পজিশন এক্স ওয়াই জেড এবং টাইম টি, এই 4টা ভেরিয়েবলের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না? আর হচ্ছে তোমার পজিশন, এবং বলছি ভেক্টর ফাংশন বা যাই হোক স্কেলার ফাংশন, কিন্তু তোমার পরিবর্তন গেট থেকে এই পর্যন্ত এক্স এর রেসপেক্টে পরিবর্তন হয় নাই, তোমার ওয়াই রেসপেক্টে হয় নাই, জেড এর রেসপেক্টে হয় নাই, টাইমের রেসপেক্টে তোমার পরিবর্তন হয় নাই। বুঝতে পারো নাই কথাটা? একটা প্লেন যখন আকাশে উড়ে, ঢাকা থেকে কলকাতা যায়, তার ভেলোসিটি কন্ট্রোল রুম থেকে জানতে চাইলো যে আপনার ভেলোসিটি এই সময়তে কত, T1 সময়তে আপনার কন্ট্রোল রুম থেকে পাইলটের কাছে জানতে চাইলো যে আপনার ভেলোসিটি এই সময় যখন T1 কত, তখন সে কি বলবে? সে ক্যালকুলেট করবে যে হ্যাঁ, আমার ভেলোসিটি সে হচ্ছে আর, এখন অথবা তার ভেলোসিটি ফাংশনটা ভি, তাহলে তার ভেলোসিটি এক্স এর জন্য চেঞ্জ হয় না, এক্স অ্যাক্সিস ডিরেকশনে? Yes, sir. ওকে, ওয়াই অ্যাক্সিস ডিরেকশনে চেঞ্জ হয় না প্লেনের ভেলোসিটি? Yes, sir. ওকে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, জেড অ্যাক্সিস ডিরেকশনে চেঞ্জ হয় না? Yes, sir. ওকে, টাইমের রেসপেক্টে চেঞ্জ হয় না? Yes, sir. এখন কন্ট্রোল রুম থেকে ক্যাপ্টেনের কাছে, পাইলটের কাছে জানতে চাচ্ছে যে আপনার ভেলোসিটির পরিবর্তন আমাকে জানান। তো সে বলল, প্রথমে ইনফরমেশন দিল যে হ্যাঁ, আমার ভেলোসিটির পরিবর্তন হচ্ছে সময়ের সাপেক্ষে প্লাস এক্স এর রেসপেক্টে, সরি, del v by del x into dx by dt, y respecte del v by del y into dy by dt, z এর রেসপেক্টে del v by del z into dz by dt। তার কি সমস্ত পরিবর্তন সে আলাদা আলাদা দিল। কন্ট্রোল রুম থেকে বললো যে আমি কিন্তু আপনার টোটাল জিনিসটা জানতে চাচ্ছি, তার মানে ডিভি বাই
ডিটিটা জানতে চাচ্ছি, তাহলে এখানে আসবে আমার ডেল ভি বাই ডেল টি টাইমের রেসপেক্টে, কারণ এখানে তো ভি যে ফাংশন অফ এক্স ওয়াই জেড টি, চারটা ভেরিয়েবল, তাহলে ভি কে উইথ রেসপেক্ট টু টাইম, আর আমি টাইমের রেসপেক্টে ডিটি বাই ডিটি 1, তারপরে আমি চলে আসলাম এক্স এর রেসপেক্টে আমার হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স এর পরিবর্তন, আবার ডিএক্স বাই ডিটি, মানে এক্স ডিরেকশনে তো একটু চেঞ্জ হয়, ডিএক্স বাই ডিটি, ডেল ভি বাই ডেল ওয়াই ডিওয়াই বাই ডিটি, ডেল ভি বাই ডেল জেড ডিজেড বাই ডিটি। তাহলে কন্ট্রোল রুম থেকে বললো যে আপনার টোটাল পরিবর্তন কত, তো টোটাল পরিবর্তন এগুলো সবগুলি যোগ করে তারপরে বললো যে হ্যাঁ, টাইম যখন টি ওয়ান মনে করো যে 2, তাহলে এখানে সে কি করবে, টি এর জায়গায় সে 2 লিখে দিবে, এখানে একটা নাম্বার বের হয়ে আসবে না? জি স্যার। ওকে, সেই নাম্বারটা হচ্ছে কি হবে, ভেলোসিটির চেঞ্জ কি দেয় বলো তো, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি কি দেয়? Acceleration. অ্যাক্সিলারেশন। পালন স্যার। তাহলে কন্ট্রোল রুম থেকে জানতে পারবে যে প্লেনের ওই মুহূর্তে ত্বরণ কত, এবং সেটা ইনফরমেশনটা দরকার আছে কিনা কন্ট্রোল রুমের, বলো। জি স্যার। ওকে, তাহলে আমরা, কারণ প্লেনটা যখন আকাশে উড়ে সে কিন্তু একটা স্ট্রাকচার, কেন স্ট্রাকচার, কারণ তার ভিতরে কিন্তু শুধু একটা নাম্বার থাকে না, তার ভিতরে এক্স ডিরেকশনে ইনফরমেশন থাকে, ওয়াই ডিরেকশনে ইনফরমেশন থাকে, জেড ডিরেকশনে ইনফরমেশন থাকে, টাইমের রেসপেক্টে ইনফরমেশন থাকে। তো সবগুলি ইনফরমেশনকে যখন তুমি জানতে চাইবে তখন কিন্তু তোমার স্ট্রাকচার দরকার না একটা, তুমি বিল্ডিং তৈরি করবে, তুমি টি রুম, কমন রুম, বেডরুম, ইয়ার রুম সবগুলি ফর্ম করে একটা স্ট্রাকচার ফর্ম না করলে কি অ্যাপার্টমেন্ট হবে? না স্যার। ওকে, তাহলে ভেক্টর ইজ এ স্ট্রাকচার। তাহলে এখানে আমরা স্ট্রাকচারটা কিভাবে পাচ্ছি, স্ট্রাকচারটা পাচ্ছি দেখো তুমি, এক্স ইজ এ ফাংশন অফ টাইম টি, এটা স্কেলার ফাংশন, এটা হয়তো একটা নাম্বার দিবে, ওয়াই ইজ এ ফাংশন অফ টাইম টি, জেড ইজ এ ফাংশন অফ টাইম টি। তাহলে সবগুলির কম্বিনেশন যখন আমি করলাম তখন আমার কি হচ্ছে, যে v1 xyz i প্লাস v2 xyz j প্লাস v3 xyz k, তার মানে আমি এখান থেকে আমি একটা স্ট্রাকচার পাচ্ছি। তাহলে শুধু আপাতত এইটুকু মনে রাখলে হবে যে ভেক্টর ফাংশন উইথ সিঙ্গেল ভেরিয়েবল সবসময় আমাকে কি দিবে, একটা কার্ভ দিবে, মনে থাকবে? ওকে, মনে থাকবে? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমরা দেখি তাহলে যে কার্ভ দিবে সেই কার্ভের জন্য আমরা পাচ্ছি। ওকে, এখন তাহলে আমরা ভেক্টর ফাংশন চিনে গেলাম। তো ভেক্টর ফাংশন আমরা চিনলাম যে আমি যদি লিখি এই যে ভেক্টর ফাংশন, তাহলে এতে কি থাকবে, এতে আমার থাকতে পারে এক্স ওয়াই জেড টাইম টি থাকতে পারে, এবং একে যদি আমি লিখতে চাই a1 x y z টাইম টি i প্লাস a2 x y z টাইম টি ইন্টু j প্লাস a3 x y z টাইম টি ইন্টু k। 3D ভেক্টর ফাংশন যদি আমরা ধরি ইন 3D, তাহলে 3D তে একটা ভেক্টর হয় এরকম। এখন সিমিলারলি আমি আরেকটা ভেক্টর ফাংশন লিখতে পারি b, আমি আরেকটা ভেক্টর ফাংশন লিখতে পারি b, that is equals to b1 i plus b1 i plus b2 j plus b3 k লিখতে পারি। এখন দুইটা ভেক্টর, তাহলে আমরা এখন থেকে ডিল করব উইথ ভেক্টর ফাংশন।
তাহলে আমরা যদি দুইটা ভেক্টর ফাংশন, এখানে কিন্তু তিনটা ভেরিয়েবল লিখলাম, ভেরিয়েবল কিন্তু আমার একটাও হতে পারে, দুটাও হতে পারে, তিনটাও হতে পারে, হাওবার আমি তিনটাই চারটাই লিখলাম, অসুবিধা নেই। তাহলে ভেক্টর ফাংশন, ভেক্টর ফাংশন, তাহলে এরা দুইজনই হচ্ছে আমার ভেক্টর ভেক্টর ফাংশন। ওকে, এখন আমরা ভেক্টর অ্যালজেব্রাতে যেমন আমরা দেখে আসছি যে দুইটা ভেক্টর দিলে, আমি তোমাদের শিখিয়েছি দুইটা ভেক্টরের মধ্যে যোগ কিভাবে করতে পারো, বিয়োগ কিভাবে করতে পারো, ভাগ কিভাবে, গুণ কিভাবে করতে পারো, এবং এবং ভাগ কিভাবে করতে পারো না। ইন জেনারেল ভেক্টর ডিভিশন ইজ নট পসিবল। তো গুণের ভিতরে আবার আমরা দেখিয়েছিলাম স্কেলার ট্রিপল প্রোডাক্ট আর ভেক্টর ট্রিপল প্রোডাক্ট, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। এখন বলা হলো যে এরা যদি ভেক্টর না হয়ে যদি এমন হয়, এরা যদি আমার ফাংশন হয়, যদি এরা ফাংশন হয়, তখন আমরা কি করব? তখন আমরা অপারেশন যোগ চাইলে করতে পারি, a প্লাস বি যোগ করে। তাহলে দুইটা ভেক্টর ফাংশনে যোগ করে তার ডেরিভেটিভ নিলে যা হবে, দুইটা ভেক্টর ফাংশনের ডেরিভেটিভ নিয়ে যোগ করলে তাই হবে। এগ্রি অর ডিসএগ্রি? এটা এগ্রি করো কিনা? দুটা ভেক্টর ফাংশন নিয়ে যোগ করে। আমি কি একটা এক্সাম্পল দেখাবো? Yes, sir. ওকে, তো মনে করো আমি তোমাকে একটা সিঙ্গেল ভেরিয়েবল ভেক্টর ফাংশন দেই, যাতে সুবিধা হয়। মনে করো শুধু টাইম ভেরিয়েবল দিলাম, যে আমি তোমাকে শুধু টাইম ভেরিয়েবলে দুটো ভেক্টর ফাংশন দেই। মনে করো আমার এ হচ্ছে ই টু দি পাওয়ার টি আই প্লাস সাইন টি জে প্লাস টি স্কোয়ার কে। এটা একটা ভেক্টর ফাংশন, শুধু টাইম ভেরিয়েবল দিচ্ছে, সিঙ্গেল ভেরিয়েবল। কারণ আমরা কিন্তু চারটা পাঁচটা ভেরিয়েবলে যাব না, কারণ আমরা বলছি যে ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবলই আমাকে কার্ড দিবে। ওকে, তাহলে এটা একটা কার্ড। আরেকটা ভেক্টর ফাংশন নিচ্ছি, মনে করো বি, বি নিচ্ছি আমি, মনে করো টি স্কোয়ার আই প্লাস কস টি জে প্লাস ই টু দি পাওয়ার টি কে। মনে করো এটা আরেকটা কার্ড দিবে। আমরা দুইটা ভেক্টর ফাংশন নিচ্ছি। এখন আমি বললাম এই দুইটাকে যোগ করো, এই দুইটাকে তুমি যোগ করলে, তো যোগ করবে কিভাবে? ভেক্টর অ্যালজেব্রার মতো, ই টু দি পাওয়ার টি প্লাস টি স্কোয়ার আই প্লাস সাইন টি প্লাস কস টি জে আর হচ্ছে টি স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার টি কে কে নিলে। এখন তুমি যদি বিশ্বাস করো, ক্যালকুলেশন করার দরকার নেই, আমি এটাকে ডিফারেন্সিয়েট করলাম, এটাকে আমি ডিফারেন্সিয়েট করলাম। তাহলে আমি এখানে কি পাবো দেখো? ডিফারেন্সিয়েট করলে আমি পাবো ই টু দি পাওয়ার টি প্লাস টু টি আই প্লাস কস টি মাইনাস সাইন টি জে আর টু টি প্লাস ই টু দি পাওয়ার টি কে। এটা আমি পাবো। আমি কি এখন এটা সমান এটা লিখতে যদি এগ্রি করো তাহলে আর লিখবো না, ডিএ বাই ডিটি প্লাস ডিবি বাই ডিটি। এটা পাবো কিনা বলো? ইয়েস স্যার, একই হবে দুটো। তাহলে এটাই বলছো এখানে যে ভেক্টর ফাংশনের জন্য ডিফারেন্সিয়াল রুল, ওকে, যোগের জন্য ফাইন, ডট প্রোডাক্টের জন্য এটা হবে। এখন এটা হোমওয়ার্ক করে দেখবে ক্যালকুলেশনটা বইতে। ক্রস প্রোডাক্টের জন্য আউটপুটটা এরকম হবে, একটা ভেক্টর ফাংশনকে একটা স্কেলার ফাংশন ফাই দিয়ে গুণ করলে এরকম হবে। স্কেলার ট্রিপল প্রোডাক্টের জন্য আমার ডেরিভেটিভ ফর্মুলা এটা দাঁড়াবে, ভেক্টর ট্রিপল প্রোডাক্টের জন্য ডেরিভেটিভ ফর্মুলা এটা দাঁড়াবে। তো তুমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে রাইট হ্যান্ড সাইড যেতে পারলেই ক্যালকুলেশন এরকম করে হয়ে যেত। তাহলে এটা দিয়ে দিলাম তোমার হোমওয়ার্ক, এবং এগুলো বইতে করে দেওয়া আছে ক্যালকুলেশন। ওকে, একবার করবে অন্তত, সো দ্যাট তুমি বিশ্বাস করতে পারো। ওকে, কে? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা বিশ্বাস করি। এখন আসি আমরা
এখানে তোমার কিছু এক্সাম্পল দেওয়া আছে। এখানে ভেলোসিটি 3 নাম্বারটা তোমার ভেলোসিটি এবং অ্যাক্সেলারেশন, এটা একটু আগে একটা করে দিলাম ওরকম। এখন আসি আমরা দেখি নিচের দিকে যাই। এখানে বলছে যে হ্যাঁ, এটা আমরা করে দিয়েছিলাম 5 নাম্বারটা। এখানে আমরা কার্ভকে আমরা একটু আগে যেটা বললাম যে এক্স যে ফাংশন যখন প্যারামিটার হয়, আর্ক লেন্থ হয়, তখন সে হয়ে যায় আমার কার্ভ। আমরা তো বলেছিলাম যে ভেক্টর ফাংশন আর যে ফাংশন অফ আর্ক লেন্থ হলে সেই কার্ভেরই ইয়া হবে। তাহলে এক্স যে ফাংশন অফ এস হবে, ওয়াই যে ফাংশন অফ এস হবে, এবং জেড যে ফাংশন অফ এস হবে। যখন আমরা ভেক্টর ফাংশনকে আর্ক লেন্থ, যেখানে এস হচ্ছে আমার আর্ক লেন্থ, ওকে, তাহলে আমরা ডিআর বাই ডিএস টা কি হবে? তো ডিআর বাই ডিএস আমরা কিভাবে বের করব? এই যে যেটা বললাম যে আমরা এভাবে বের করব। আর তার ম্যাগনিটিউডটা কি হবে? তো এইখানে আমাদের, আমি একটু অ্যাডভান্স বলে রাখি যে ডিআর বাই ডিএস টা হবে আমার ইউনিট ট্যানজেন্ট, যেটাকে বলি আমরা ইউনিট ট্যানজেন্ট টু দা কার্ভ। তার মানে কি? তাহলে আমরা তো এটা বিশ্বাস করি যে আর্ক লেন্থ যেহেতু এসটা যেহেতু আর্ক লেন্থ মানে আর্কের প্যারামিটার, তাহলে কি এটা একটা স্পেসে একটা কার্ভ হবে না ভেক্টর ফাংশনটা? কারণ আমি বলেছি যে ভেক্টর ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবল সবসময় আমাকে কি দেয়? স্পেসে একটা কার্ভ দেবে না? জি স্যার। ওকে, তা এখন আমি বললাম যে এই কার্ভের এই একটা পার্টিকুলার পয়েন্ট দিলাম, মনে করো টি, ওকে, বা সরি আর্ক লেন্থ, মনে করো আর্ক লেন্থ এখানে এস এর মান 0 আর এখানে এস এর মান 1। তা আমি এখানে একটা যে কোনো একটা পয়েন্ট দিলাম এস। তা এখন এই কার্ভের উপরে তুমি একটা ট্যানজেন্ট লাইন ড্র করতে পারবে না? জি স্যার। তাহলে এখন থেকে মনে রাখবে ভেক্টর ফাংশনকে উইথ রেসপেক্ট টু ইটস আর্ক লেন্থ ডিফারেন্সিয়েট করলে আমি যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটা হবে ওই কার্ভের ওই পয়েন্টে ট্যানজেন্ট ভেক্টর, এবং সেটার ম্যাগনিটিউড হবে 1। মনে থাকবে? জি স্যার। ভেক্টর ফাংশন উইথ রেসপেক্ট টু ইটস আর্ক লেন্থ আমাকে কি দিবে? ট্যানজেন্ট ভেক্টর টু দ্য কার্ভ। মনে থাকবে? আচ্ছা, এটা লিখে দেই এখানে আমি যে dr by ds will always give me unit tangent to the curve. Dr by dt will give me always velocity. Okay, and dr by dt square will give me always acceleration. মনে থাকবে? যখন আমি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব তখন কিন্তু আমি পাবো ভেলোসিটি অ্যাক্সেলারেশন, আর যখন আমি আর্ক লেন্থের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব তখন আমি কি পাবো? ট্যানজেন্ট ভেক্টর, এবং তার ম্যাগনিটিউড 1 হবে। ওকে? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা মাথায় রাখবো যে এখান থেকে আমরা এটা পাচ্ছি। এখন আমরা এই যে এখানে বলা হচ্ছে ফাইন্ড দ্য ইউনিট ট্যানজেন্ট ভেক্টর এটাতে। তাহলে আমাদের কি করতে হবে? ইউনিট ট্যানজেন্ট ভেক্টর টু এনি পয়েন্ট টু দ্য কার্ভ, এখানে এটা। তাহলে আমরা কি করব? এখানে টিটা কিন্তু আসলে আমাদের এস কে রিপ্রেজেন্ট করছে। ওকে, তাহলে আমাদের এখানে টিটা কিন্তু টাইম দিচ্ছে না, এখানে দিচ্ছে এট দ্য পয়েন্ট হোয়ার টি ইকুয়ালস টু 2। ওকে, এট এনি পয়েন্ট টু দ্য কার্ভ। তাহলে আমার টিটা এখানে, তাহলে আমি এখানে কি করব? এটা ব্যবহার করব dr বাই dt। এখানে dr বাই dt, এখানে s দিলে বেটার ছিল। ওকে, যে আমার x is a function of s, y is a function of s, z is a function of s, এটা দিলে আমাদের। তাহলে আমাদের এখানে আসবে আসলে রেজাল্টটা dr বাই dt। তাহলে আমার হবে
2ti plus 4j plus 4t minus 6k. ওকে, এটা হচ্ছে at any point ইউনিট ট্যানজেন্ট, এটা হচ্ছে আমার ইউনিট ট্যানজেন্ট at any point। আর এই পয়েন্টে কত আসবে? টি এর মান 2 বসালে, টি এর মান যদি আমি এখানে 2 বসাই তাহলে আমার কত আসবে? ইউনিট ট্যানজেন্টের ভ্যালু 4i plus 4j plus 2k। ওকে, তো টি এর মান 2 তে গেলে আমাদের এটা হবে এটা। এখন দেখি, এটা কিন্তু আমার ইউনিট ট্যানজেন্ট হলো না, এটা হলো ট্যানজেন্ট ভেক্টর। তো ইউনিট বানাতে গেলে আমার কি করতে হবে? ইউনিট ট্যানজেন্ট বানাতে গেলে এটার হেড দিয়ে দেই ফর ইউনিট, আমাকে 4i plus 4j plus 2k কে আমাকে তার ম্যাগনিটিউড দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। 16 16 4। এখন কিন্তু ইউনিট ট্যানজেন্ট হলো। বুঝাতে পারলাম নাকি? Yes, sir. ওকে, তাহলে ইউনিট যখন বের করতে বলবো তখন কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে আউটপুট যে ভেক্টরটা আসবে তার ম্যাগনিটিউড 1 কিনা। যদি ম্যাগনিটিউড 1 না হয় তাহলে ম্যাগনিটিউড 1 বানাতে হবে। ওকে, ম্যাগনিটিউড 1 বানাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম। এখন এই গল্পটা আগে বলেছিলাম আমরা যে এফ যদি আমার এটা হয় তাহলে এটা কি হবে? ওই যে প্লেনের গল্পটা, এফ না দিয়ে যদি আমি ভেলোসিটি অফ দ্য প্লেন দেই তাহলে এখানে ফর্মুলাটা কি দাঁড়াবে? ডিএফ বাই ডিভি বাই ডিটি সমান ডেল ভি বাই ডেল টি প্লাস ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স বাই ডিটি প্লাস del v by del y into dy by dt plus del v by del z into dz by dt। এখন আমাকে বলো দেখি, কেউ বলতে পারবে কিনা, এইখানে আমি ডেল লিখছি আর এইখানে ডি লিখছি কেন বলো তো? কারণ প্লেনের ভেলোসিটি ছিল আমার কিন্তু এক্স ওয়াই জেড এবং টাইম টি ফাংশন অফ দিস, কিন্তু এক্স ইজ এ ফাংশন অফ টি না, ওয়াই ইজ এ ফাংশন অফ টি না, জেড ইজ এ ফাংশন অফ টি না। তুমি দেখো একটু আগে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যেমন আমি এটাকে বলেছিলাম যে এটাকে যদি আমরা দেই ই টু দি পাওয়ার টি, এটাকে যদি আমি দেই সাইন টি, আর এটাকে যদি আমি দেই টি স্কোয়ার, তাহলে কি হলো? তাহলে আমার প্লেনের ভেলোসিটি দেখো, এক্স এর প্যাটের ভিতরে কি আছে? এক্স এর প্যাটের ভিতরে টি আছে না, তাই না? ওয়াই এর প্যাটের ভিতরে টি আছে, জেড এর প্যাটের ভিতরে টি আছে, টাইম টি। এখন তুমি দেখো প্লেনটা যখন এখান থেকে এখানে যায় তার এক্স চেঞ্জ হয় না? Yes, sir. তার মানে এক্স চেঞ্জ হয় কার রেসপেক্টে? এরকম। তার ওয়াই চেঞ্জ হয় না? Yes, sir. তার জেড চেঞ্জ হয় না? Yes, sir. ওকে, তাহলে তারা কিন্তু স্কেলার ফাংশন। তাহলে ভি যে ফাংশন অফ কয়টা ভেরিয়েবল? ভি এর প্যাটের ভিতরে কিন্তু 4টা ভেরিয়েবল। তাহলে ভি এর প্যাটের ভিতরে 4টা ভেরিয়েবল হলে আমি ভি এর রেট অফ চেঞ্জ যখন লিখবো তখন নিশ্চয়ই আমি পার্শিয়াল ইউজ করব। Yes, sir. আর এক্স ফাংশন অফ কয়টা ভেরিয়েবল বলো? 3টা। এক্স এর প্যাটের ভিতরে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? ওয়াই এর প্যাটের ভিতরে কয়টা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলো? একটা। তো যখন ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবল হয় তখন কি আমরা ডেল লিখি না ডি লিখি? ডি লিখি। কারণ তুমি দেখো ক্যালকুলাসে তুমি দেখে আসছো না,
যে ওয়াই যে ফাংশন অফ এফ এক্স হলে আমরা কি লিখি? আমরা ডিওয়াই বাই ডিএক্স লিখি না? Yes, sir. আবার যখন জেড ইজ এ ফাংশন অফ এফ এক্স ওয়াই হয় তখন আমরা কি লিখি? ডেল জেড বাই ডেল এক্স লিখি না? কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা দেখ? দুইটা স্যার। দুইটা। যখন আমার ফাংশনটা মোর দেন ওয়ান ভেরিয়েবল হবে তখন আমরা কি করি? পার্শিয়াল ইউজ করি। আর যখন আমার ফাংশনটা ওয়ান ভেরিয়েবল হবে তখন কি আমরা পার্শিয়াল সিম্বল ইউজ করব না নরমাল অর্ডিনারি সিম্বল ইউজ? অর্ডিনারি স্যার। অর্ডিনারি সিম্বল ইউজ। ওকে, এই জাতীয় ফাংশন দ্যাট ইজ এ ফাংশন অফ দুইটা ভেরিয়েবল তুমি দেখো, চোখে দেখো? দেখো নাই কখনো এই জাতীয় ফাংশন? জি স্যার, দেখছি স্যার। একটা এক্সাম্পল দাও। জিওমেট্রিক্যাল একটা এক্সাম্পল দাও, কারণ এখানে আমি টাইম দেইনি তো। তুমি দেখো, তুমি যখন একটা ছাতি বৃষ্টি থেকে এসে ছাতিটা যখন ফ্লোরে রাখলে, ছাতিটা তো হয়তো এরকম ভাবে ফ্লোরে রাখলে, তাই না? তো ফ্লোরে যখন রাখলে ছাতির যে উপরের কাপড়টা সেটা কি একটা সারফেস না? জি স্যার। আর ছাতির যে ফ্লোরে রাখার পরে যে শেডটা তোমার ফ্লোরের উপরে পড়লো সেটা কি এক্স ওয়াই প্লেনে পড়লো না? শেডটা, ছায়াটা। জি স্যার। তাহলে এই যে সারফেসটা, এই সারফেসটা যদি উপরে আমি একটা পয়েন্ট জানতে চাই যে ছাতের উপরে একটা পয়েন্ট বলো, তুমি নিশ্চয়ই এক্স কোঅর্ডিনেট বলবে, ওয়াই কোঅর্ডিনেট বলবে, সাথে সাথে হাইটটাও বলবে না? জি স্যার। তাহলে এটা ফাংশন অফ কত ভেরিয়েবল হলো? ডোমেইনটা হচ্ছে এক্স ওয়াই প্লেনের, তাই না? ছায়াটা। জি স্যার। আর ছাতিটা কোথায়? 3D তে না সারফেসটা? জি স্যার। তাহলে এই সারফেসটা, যে কোনো সারফেস, এখন এরকম সারফেস তোমার আশেপাশে, তুমি সিভিল ইঞ্জিনিয়ার, তুমি একতলা বিল্ডিং বানাবে, একতলা বিল্ডিং বানালে তোমার ছাদ দিবে না? জি স্যার। তো ছাদের ছায়া ফ্লোরে পড়বে না? জি স্যার। তাহলে ছাদের ছায়া, ছাদটা কয়টা? ছাদটা একটা সারফেস না? জি স্যার। তাহলে ছাদটা হচ্ছে দ্যাট ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই। ওকে, এখন ছাতির উপরে আমি যদি এই পয়েন্টের, আমি বললাম এটা ছাতি না বলে আমি এটাকে বললাম একটা পাহাড়, তা পাহাড়ে তোমাকে এই দিকে দাঁড়াতে বললাম, তো তোমার বন্ধুকে, তোমার আর তোমার বন্ধু দাঁড়ানো, তো তোমাকে আমি বললাম এটা এক্স, এটা ওয়াই, তোমাকে আমি বললাম এক্স ডিরেকশনে একটা দৌড় দাও, আর তোমাকে বন্ধুকে বললাম ওয়াই ডিরেকশনে একটা দৌড় দাও, মানে ফ্লোরটা তো এক্স ওয়াই, এক্স ডিরেকশন, আর হাইটের দিকে তো আর তুমি দৌড় দিতে পারবো না, হাইটটা হচ্ছে জেড। তো তোমাকে বললাম এক্স ডিরেকশনে দৌড় দাও, তো তুমি যদি দেখো এক্স ডিরেকশনে তার স্লোপটা বেশি, পাহাড়ের স্লোপটা বেশি, মানে নিচের দিকে ঢাল বেশি। ওকে, তো স্লোপ বেশি হলে আর তার এদিকে স্লোপ কম, তাহলে কার জন্য কনভেনিয়েন্ট হবে দৌড় দেওয়াটা? যার স্লোপ বেশি তার কষ্ট বেশি হবে না? জি স্যার। ওকে, তাহলে তুমি স্লোপ এজ এ ইঞ্জিনিয়ার হিসাবে এক্স ডিরেকশনে তুমি স্লোপ মেজার করে ফেলো এবং এক্স ডিরেকশন, আর তোমার বন্ধু এবং ওয়াই ডিরেকশন স্লোপ মেজার করে ফেললো, কারণ তোমরা দুজনেই কিন্তু পাহাড়টাকে চিনো এজ এ ফাংশন। তারপরে যখন তুমি স্লোপ মেজার করলে, তাহলে এই স্লোপ যদি মনে করো +100 বা -100 হয়, আর তোমার বন্ধুর স্লোপ মনে করো -1, তাহলে সে কিন্তু কম কষ্ট পাবে। জি স্যার। ওকে, আর তোমার -100 তার মানে খাড়া, তাহলে খাড়া হলে তুমি তো অ্যাক্সিডেন্টও করতে পারো, তাই না? তো Yes, sir. সুতরাং এই যে ব্যাপারগুলি, এগুলি রিয়েলাইজ করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে।
শুধু গণিত শিখলে ইউ ক্যান নট গো ফার, তুমি অনেক দূর যেতে পারবে, তোমাকে গণিত দেখতে হবে। ওকে, তাহলে আজকে নতুন আর্টিকেল যেটা শুরু করার সেটা আর কিছু না, সেটা হচ্ছে আমাদের এই ডিফারেন্সিয়াল জিওমেট্রি। এটা একটু সময় দরকার, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা কভার। তাহলে ওকে, আল্লাহ হাফেজ। স্যার অ্যাটেন্ডেন্সটা কি দিব? হ্যাঁ, দিয়ে দাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার। বলো। স্যার আমাদের ক্লাসগুলোতে স্যার একটু এক্সাম্পল